আসসালামু আলাইকুম, আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু বলছি। কেমন আছো আমার এসএসসি 26 এবং 27 সালের ছাত্রছাত্রীরা? আজকে আমরা একটা চমৎকার ক্লাস নিতে যাচ্ছি এবং এই ক্লাসটা আমার অনেক স্টুডেন্ট বলে যে আপু এটা ভীষণ 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 কঠিন, একটু সহজ করে বুঝায় দেন। হ্যাঁ, মানে ইউটিউবে অনেকেই কমেন্ট করে যে আপু ওই টপিকটা একটু নিয়েন বা এই সেরকম সেরকম, এটা ভীষণ কঠিন, জাইলেমের উপাদান ফ্লোয়েমের উপাদান মনেই থাকে না, কিচ্ছু বুঝি না, ভালো লাগে না। তাদের জন্য একটা চমৎকার ভাবে বোঝানোর চেষ্টা করছি ক্লাসটা, এবং আমার বিশ্বাস আজকে ক্লাসটা করলে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ। ক্লাসটা মনে রাখতে হবে। বলো তো আমাদের কি চলছে? আমাদের সাইকেল 1 চলছে এবং আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাস নিচ্ছি। আমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 14। তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা উদ্ভিদ টিস্যু পড়ছিলাম এবং উদ্ভিদ টিস্যুর মধ্যে আমরা জানি যে উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। বলো তো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়? বিভাজন করতে পারে কি পারে না তার উপর ভিত্তি করে। আমরা গত ক্লাসে এটা করেছি। সো আজকের ক্লাসটা যারা দেখছো কাইন্ডলি তোমরা গত দিনের ক্লাসটা একটু দেখবা। অ্যাকচুয়ালি ক্লাসগুলো তুমি যদি সিরিয়াল মেনটেন করে দেখো না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ এই ক্লাসগুলো হচ্ছে এক একটা গল্পের মতন, এক একটা কাহিনীর মতন। তুমি দেখা যাচ্ছে মাঝখানে 2টা ক্লাস করনি, হঠাৎ করে আজকে একটু ক্লাস করছো, আসলে তোমার ভালো লাগবে না, ঠিক আছে? এরকম একটা বিষয়। তবে হ্যাঁ, আজকের টপিকটা একেবারে আলাদা, ভীষণ সুন্দর। তবে আমার বিশ্বাস যে আজকে যারা ক্লাস করবে তাদের আজকের ক্লাসটা নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না, কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আগের ক্লাসটা করলে আজকের ক্লাসটা আরো বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু অলরেডি ভাজক টিস্যুটা পড়ে ফেলেছি। আমরা আজকে তোমার স্থায়ী টিস্যুর যে সরল টিস্যুটাও পড়ে ফেলেছি। আজকে আমরা জটিল টিস্যু পড়বো। জটিল জটিল মানে জটিল বিষয়টারে একেবারে ইজি ভাবে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং জটিল টিস্যু জটিল টিস্যু জটিল টিস্যু, এই যে আমরা জটিল টিস্যুতে চলে আসছি। জটিল টিস্যুর আমরা সংজ্ঞা পড়বো। কি পড়বো? জটিল টিস্যুর আমরা সংজ্ঞা পড়বো। এই জটিল টিস্যু বলতে বলতে আমার চশমাটা ঘোলা হয়ে গেছে, আমি তোমাদের দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমার সামনে অনেক স্টুডেন্ট বসে আছো, তোমরা ক্লাস করছো, তোমাদের দেখার চেষ্টা করি, তাই চশমাটা একটু মুছে নিলাম। এবার তোমাদেরকে দেখতে পাচ্ছি, বাহ সুন্দর, ক্লিয়ার, অল ক্লিয়ার। আমরা এর আগের দিন কি পড়ছিলাম? সরল টিস্যু পড়েছিলাম। সরল টিস্যু মানে যে টিস্যুর সবগুলো কোষের আকার আকৃতি গঠন প্রায় একই রকম হবে তাদেরকে আমরা কি বলছি? সরল টিস্যু। বাট আজকে আমরা কি পড়বো? জটিল টিস্যু। মানে জটিল টিস্যুটা কিন্তু বুঝতেই পারছো, তার মানে এই টিস্যুর যে কোষগুলো আছে তারা একরকম হবে না, একরকম হবে না। তারা কেমন হবে? তারা ভিন্ন ভিন্ন রকমের হবে, ভিন্ন ভিন্ন। এই জন্যই তো জটিল। মানে একটা টিস্যুর মধ্যে অনেক রকমের কোষ থাকতে পারে, এই জন্যই তো এটা জটিল হয়ে গেছে, তাই না? একই রকম যদি হইতো তাহলে বিষয়টা সরল হতো না। কিন্তু যেহেতু অনেকগুলো কোষ আছে তার মানে এটার গঠনটা অবভিয়াসলি একটু কঠিন, একটু জটিল। হ্যাঁ, তো তাহলে জটিল টিস্যু কি? বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু গঠিত হয় তাকে আমরা কি বলবো? জটিল টিস্যু বলবো। এবং এই জটিল টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করেছি? জটিল টিস্যুকে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম, যা একটা উদ্ভিদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অংশ। তো জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে 2টা শব্দ আমাদের পড়তে হবে। এইটা হচ্ছে পরিবহন টিস্যু বলা হয় এবং এরা কি গঠন করে? ভাস্কুলার বান্ডল গঠন করে। তাহলে এখন আমরা জানবো যে কেন এদেরকে আমরা পরিবহন টিস্যু বলছি বা কেন এরা ভাস্কুলার, কিভাবে এরা ভাস্কুলার বান্ডল গঠন করছে। দেখো এখানে একটা সুন্দর পিকচার আমরা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছ। এখানে টবে একটা সুন্দর গাছ আছে, এই যে গাছ, এবং একটু ভালো করে খেয়াল করবা এক লাল কালার দিয়ে দাগ কাটা হয়েছে। এখানে আবার মানে লাল কালার দেখানো হচ্ছে, কিছু অংশে নীল নীল দিয়ে কিছু বোঝানো হচ্ছে। তো এইখানে আমি এই গাছের 2 পাশে 2টা টিস্যুকে রেখে দিয়েছি। একটা পাশে আছে ওই যে আমাদের সেই গুরুত্বপূর্ণ জাইলেম এবং আরেকটা পাশে আছে আমাদের সেই গুরুত্বপূর্ণ ফ্লোয়েম। 2টার অংশ। তো জাইলেম আসলে কি করে বলতো? জাইলেমটা হচ্ছে জাইলেমটা হচ্ছে এই যে মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি, খনিজ, লবণগুলো আছে যা গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয়। এই পানি আর খনিজ লবণ না আসলে কোনো কিছুই সম্ভব হতো না। তো এই পানি, খনিজ লবণ কি করে? এই যখন মূল শোষণ করে, গ্রহণ করে, তখন এই জাইলেমে প্রবেশ করে এবং জাইলেমের মাধ্যমে
তা কি হয় উপরের দিকে পরিবাহিত হয়, উদ্ভিদের উপরের দিকে পরিবাহিত হয়, উপরের দিকে একেবারে কাণ্ডে চলে যাবে, কাণ্ড থেকে তার শাখা প্রশাখায় চলে যাবে, বিভিন্ন পাতায় চলে যাবে, শিরায় উপশিরা প্রত্যেকটা জায়গায় জায়গায় চলে যাবে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু আমরা পড়ছি, কি পড়ছি? জাইলেম। দেখো জাইলেমের পরিবহনটা আমরা অ্যারো দিয়ে কি দেখিয়েছি? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী জাইলেমের পরিবহনটা উপরের দিকে, তার মানে পানি কিন্তু নিচ থেকে, খনিজ লবণ কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠছে, এবং কে পরিবহন করছে? এই জাইলেম পরিবহন করছে। এবং যখন এই পানি খনিজ লবণ বিভিন্ন জায়গাতে যাবে, বিভিন্ন জায়গায় সবুজ সবুজ অংশগুলোতে, বিশেষ করে পাতায়, তখন এই উদ্ভিদটা কি করবে? ফটোসিনথেসিস করবে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে ফেললো। খাবার যখন তৈরি হয়ে গেছে তখন সেই খাবারটা কি হবে বলতো? খাবার তো সব জায়গাতেই তৈরি হচ্ছে, সবুজ সবুজ যে অংশগুলো এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, তখন ফ্লোয়েম কি করে? তখন ফ্লোয়েম সেই খাবারটাকে, দেখো এখানে দেখা যাচ্ছে খাবারটা তৈরি হচ্ছে, খাবারটা এই দিকে আসছে, আবার খাবারটা এইদিকে তৈরি হচ্ছে, খাবারটা এই দিকে আসছে, খাবারটা এখানে তৈরি হচ্ছে, খাবারটা এই দিকে যাচ্ছে। তখন ফ্লোয়েম কি করে? খাবারটা উপরের দিক থেকে একটু নিচের দিকে দিতে পারে, নিচের দিক থেকে একটু উপরের দিকে নিয়ে যায় পরিবহন করে, বা ডান পাশ থেকে একটু বাম পাশে দিতে পারে, বাম পাশ থেকে একটু ডান পাশে দিতে পারে, মানে পার্শ্ববর্তী কাছাকাছি জায়গাগুলোতে ফ্লোয়েম তখন সুন্দর করে খাবার উপর নিচে এরকম ভাবে সুন্দর করে পরিবহন করে। ভালো করে খেয়াল করো, জাইলেম এবং ফ্লোয়েম এই দুটা টিস্যু ভীষণ 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 গুরুত্বপূর্ণ দুইটা কাজ করে থাকে। একটা হচ্ছে পানি খনিজ লবণ পরিবহন করে, আরেকটা কি করে? খাদ্য পরিবহন করে। এবং এই কারণেই আমরা এটাকে কি বলছি? এই কারণেই এটাকে পরিবহন টিস্যু বলছি। কি টিস্যু বলছি? পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু, পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বলছি। এবং ভাস্কুলার বান্ডল গঠন করে কিভাবে? ভাস্কুলার বান্ডল গঠন করে কিভাবে? দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো, এই যে ভাস্কুলার বান্ডল তৈরি করেছে কিভাবে? দেখো এই যে দেখো, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। যখন তোমরা ইন্টারে উঠবে তখন তোমরা খুব সুন্দর করে পড়বে। বান্ডল, বান্ডল, বান্ডিল, বান্ডিল, যেটাকে বান্ডিলও বলা হয়, বান্ডলও বলা হয়। অ্যাকচুয়ালি বান্ডিল বা বান্ডল কি জিনিস বলো তো? বান্ডিল বা বান্ডল কি জিনিস কেউ কি বলতে পারবা? বান্ডিল বা বান্ডল কি জিনিস কেউ কি বলতে পারবা? ভাস্কুলার বান্ডিল বা বান্ডল কি জিনিস তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবা? আসো, কেউ আসো, বলতে পারবা? কেউ কি বলতে পারবা ভাস্কুলার বান্ডেল কি জিনিস? ভাস্কুলার বান্ডেল কি জিনিস বলতে পারবা? বান্ডেল, বান্ডেল মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুকে একসাথে সুন্দর করে আটি করে রাখি, গুচ্ছ করে রাখি। সুন্দর একটা উদাহরণ হচ্ছে টাকার বান্ডেল। এটা সবচেয়ে সুন্দর, তাই না? টাকা, অনেকগুলো টাকা একসাথে আমরা বান্ডিল করি, একসাথে গুছিয়ে রাখি, গুচ্ছ করে সুন্দর করে। এটা সবচেয়ে সুন্দর একটা জিনিস, দেখে ভালো লাগে সবারই। তো ঠিক এখানে জাইলেম এবং ফ্লোয়েমও যখন পাশাপাশি অবস্থান করে, হ্যাঁ গুচ্ছ অবস্থান করে, সেটাকে আমরা কি বলছি? বান্ডেল বলছি। এই বান্ডেলগুলো বিভিন্ন ভাবে সজ্জিত হয়, ইন্টারে গেলে এটা সুন্দর করে বুঝতে পারবা ইনশাল্লাহ, আমি বুঝাই দেবো আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে। তাহলে এখন দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, দেখো খেয়াল করে, এই যে আমরা একটা ছোট্ট বান্ডেল দেখতে পাচ্ছি, এই পাশটাতে জাইলেম আছে এবং এই পাশটা ফ্লোয়েম আছে, ঠিক আছে, এবং মাঝখানে আমরা ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি, এবং এই অংশটাকে আমরা একটা কি বলছি? ভাস্কুলার বান্ডেল বলছি, ভাস্কুলার বান্ডেল। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম মিলে কি গঠন করে? ভাস্কুলার বান্ডেল, একটা গুচ্ছ, একটা গুচ্ছ। তাহলে জাইলেমের সংজ্ঞাটা আমরা এখন পড়বো। জাইলেম তো কি করে এতক্ষণ পড়লাম, তাহলে সংজ্ঞাটা কি? আমরা কিন্তু কাজ দিয়েই সংজ্ঞাটা সুন্দর করে লিখতে পারি। কিভাবে? জাইলেম হচ্ছে এক ধরনের জটিল টিস্যু, এবং যে কি করে? পানি খনিজ লবণ পরিবহন করে। তাহলে যে জটিল টিস্যু উদ্ভিদে পানি ও খনিজ লবণ পরিবহন করে তাকেই আমরা কি বলবো? জাইলেম বলবো। তাকেই আমরা কি বলবো? জাইলেম। তাকেই আমরা কি বলবো? জাইলেম। জাইলেম কত প্রকার? জাইলেম কিন্তু দুই প্রকার। এই জাইলেম হচ্ছে দুই প্রকার, একটা প্রাথমিক জাইলেম এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। এইটা কিন্তু তোমাদের জন্য এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। জাইলেম কত প্রকার এবং কি কি? প্রাথমিক, সেকেন্ডারি, প্রাথমিক এবং সেকেন্ডারি। আমরা এখন প্রাথমিক এবং সেকেন্ডারি নিয়ে বিস্তারিত ভাবে কথাবার্তা বলবো। প্রাথমিক মানে আমরা যেমন কি প্রাইমারিতে পড়াশোনা করেছি, তখন ছোট ছোট ছিলাম, তখন পড়াশোনা করছি, প্রথম প্রথম করেছি না, তারপর যখন বড় হয়ে গেছি তখন আমরা কি সেকেন্ডারিতে পড়াশোনা করেছি, এটা পরে হয়েছে। ঠিক সেরকম, ঠিক সেরকম, দেখো ঠিক সেরকম। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। এখন প্রশ্ন হচ্ছে, আপু আপনি এবার কি বলেন, এই প্রোক্যাম্বিয়ামটা কি জিনিস? প্রোক্যাম্বিয়াম তো বুঝি না। প্রোক্যাম্বিয়াম আমি তোমাদের বুঝাই বলি। এই প্রোক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। অ্যাকচুয়ালি কি জানো, এখানে অনেক শব্দ আছে
যা তোমরা ইন্টারে গেলে না ভীষণ ভালো করে বুঝতে পারবা। অ্যাকচুয়ালি আমার দায়িত্ব হচ্ছে তোমাদের এসএসসিটাতে বেসিকটা খুব স্ট্রং করে দেওয়া এবং 100% মার্কস যেন তোমরা ক্যারি করো সেই বিষয়টা কনফার্ম করা। মানে আমি চাই যে আমার স্টুডেন্ট যারা আমার ক্লাসগুলো করবে আমার পেজে আমার ইউটিউবে তারা যেন অনেক ভালো মার্কস পায় এবং বেসিকটা তাদের জন্য ভীষণ ভালো হয়। বাট এইটা করতে গিয়ে কিন্তু আমি তোমাদের ওভারলোড দিতে পারি না, কারণ আমি যদি এখন ইন্টারের থিমটা তোমাদেরকে বোঝাতে যাই অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যাবে। তো আমি চাচ্ছি যে অবশ্যই একটু ডিটেল বোঝানোর চেষ্টা করব যেন ইন্টারে গিয়ে তোমাদের ভালো হয়, বাট এতটা ডিটেল না যেটা পড়লে তোমরা ভয় পেয়ে যাও। ঠিক আছে, কুল রিল্যাক্স ভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তাহলে প্রোক্যাম্বিয়ামটা হচ্ছে একটা ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু থেকে প্রথমে যে জাইলেমটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? প্রাথমিক জাইলেম। কি বলবো? প্রাথমিক জাইলেম। এবং এই জাইলেমটা কি জানো? এটা কাণ্ড এবং মূলের দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। মনে করো আমরা এটা একটা কাণ্ডের কথা কল্পনা করছি, তাহলে কাণ্ড আর এইটা মনে করো একটা মূলের কথা কল্পনা করছি, তাহলে কাণ্ড এবং মূল, বুঝছো, এই যে দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্য বরাবর এই জাইলেমটা বৃদ্ধি পায়। তাহলে বলো তো এই জাইলেম দৈর্ঘ্য বরাবর যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রাথমিক অবস্থায় কাণ্ড মূল কি হবে? লম্বা হবে না? কাণ্ড মূল কিন্তু অবভিয়াসলি কি হবে? প্রথম অবস্থাতে অবশ্যই লম্বা হবে। তাহলে গাছকে লম্বা করার জন্য কিন্তু এই জাইলেমটা দারুণভাবে ভূমিকা রাখে এবং উদ্ভিদের প্রাথমিক গঠন বৃদ্ধিতে দারুণভাবে ভূমিকা রাখে। কোনটা? প্রাথমিক জাইলেম। এবং জাইলেমের কাজ কি বলো দেখি? পানি, খনিজ লবণ পরিবহন করা। তা তো তারা করবেই। শোনো, তাদের একটা স্বাভাবিক একটা কাজ আছে, নর্মাল একটা কাজ, ফিক্সড একটা কাজ, পানি, খনিজ লবণ পরিবহন করা। সো তারা তো এই কাজটা করবে। এই কাজ করার পরে তাদের এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি থাকবে, সেটাকে আমাদের লিখতে হবে এবং এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি পড়লাম? প্রাথমিক জাইলেমটা কি বলো তো? প্রাথমিক জাইলেমটা কি বলো? আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে আমরা কি বলবো? প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়ামটা হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। এবার আমরা চলে আসি এই প্রাথমিক জাইলেমকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রোটোজাইলেম, আরেকটা হচ্ছে মেটাজাইলেম। মনে করো আমরা জাইলেমের এই ভেসেলটা দেখতে পাচ্ছি, ভেসেল যে নলের মতন আছে, এই নলের মতন যে ভেসেলটা, এই ভেসেলটা চওড়া কম, মানে এটা সরু। আমরা যদি এটাকে কেটে ফেলি তাহলে আমরা কিন্তু ছোট ভেসিকেল ভ্যাকিউলের মতন দেখতে পাবো, ছোট গহ্বর দেখতে পাবো, তাই না? তাহলে এটা তো সরু, তাই না? তাহলে এই সরু গর্তযুক্ত ভেসেলকে কিন্তু আমরা কি বলছি? প্রোটোজাইলেম। এবং এরা আগে তৈরি হবে। প্রোটো মানে আগে, আদি, প্রথমে এরা সৃষ্টি হবে। এরা হচ্ছে প্রথমে সৃষ্টি হবে। আর মেটাজাইলেম মানে যেগুলো পরে তৈরি হবে এবং ধীরে ধীরে বেশ ম্যাচিওর হবে। এই দেখো, এরা বেশ মোটাসোটা না? বেশ মোটাসোটা। এবং এদেরকে আমরা যদি অনুপ্রস্থ সেকশন করি তাহলে কিন্তু এদের গহ্বরটা বেশ বড়, গর্তটা বেশ বড়। তাহলে মোটা বা বড় গর্তযুক্ত ভেসেলকে আমরা কি বলবো? বা জাইলেমকে আমরা কি বলছি? মেটাজাইলেম। আর সরু বা ছোট গর্তযুক্ত ভেসেল বা জাইলেমকে আমরা কি বলবো? প্রোটোজাইলেম। তাহলে আমাকে একটু তোমরা বলতে পারবা যে জাইলেম আসলে কত প্রকার এবং কি কি? প্রাথমিক জাইলেম আসলে কত প্রকার এবং কি কি? 2 প্রকার। প্রোটোজাইলেম সরু গর্তযুক্ত জাইলেম, গর্ত ছোট ছোট, প্রথমে সৃষ্টি হয়। মেটাজাইলেম এটা পরে তৈরি হয় এবং ধীরে ধীরে ম্যাচিউর হয়, গর্ত চড়া হয়, মোটা হয়। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা তাহলে সেকেন্ডারি জাইলেমটা পড়বো। সেকেন্ডারি জাইলেম অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, এই সেকেন্ডারি জাইলেমটা কি হবে? একটা জাইলেমের প্রাথমিক বৃদ্ধি যখন শেষ হয়ে যাবে, একটা গাছের প্রাথমিক জাইলেমের কাজ যখন শেষ হয়ে যাবে, প্রাথমিক জাইলেমের কারণে গাছটা যখন লম্বা হয়ে গেল, মূলটা লম্বা হয়ে গেল, এখন এদের কি হতে হবে? লম্বা তো হয়ে গেছে, মোটা হতে হবে। লম্বা হয়ে গেছে, মোটা হতে হবে। মানে একটা গাছ এরকম ছিল, এখন সেই গাছটা বেশ মোটা হবে। তার মানে গাছের দেখো এই যে বের গ্রিথ ডায়ামিটার যেটাকে বলা হয়, বের এটা কিন্তু বেড়ে গেছে। এবং এই বাড়ার কারণ হিসেবে আমরা কাকে দায়ী করব? সেকেন্ডারি জাইলেম।
তাহলে প্রাথমিক জাইলেমের বৃদ্ধি যখন বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন সেকেন্ডারি জাইলেম তার বৃদ্ধি কাজ শুরু করে দিবে এবং এর ফলে কিন্তু গাছটা মোটা হয়, গাছটা মোটা হয়, গাছটা মোটা হয়, কাষ্ঠল হয়। কাষ্ঠল, জাইলেম মানেই তো কাঠ, তাই না? কাষ্ঠল হয়, শক্ত হয়, মজবুত হয় এবং আমরা সেই কাঠগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর সোফা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, বিভিন্ন আমাদের ডাইনিং টেবিল, এই জিনিসগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, তো দেখো এরা তো পানি পরিবহন করবেই, কারণ এটা এদের প্রধান কাজ এবং তার সাথে সাথে কাণ্ডের বের বৃদ্ধি করে এবং কাঠের গঠন তৈরিতে এরা কি করবে? হেল্প করবে। তাহলে আশা করছি আমাদের কারো আর জাইলেমের বিষয়ে কোনো প্রবলেম নেই, প্রাথমিক জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম নিয়ে। তো এখন আমরা চলে আসছি ডিপ সেন্সে, আমরা পড়াশোনা করব জাইলেমের উপাদান কতটি এবং কি কি। ফার্স্ট কথা হচ্ছে জাইলেমের উপাদান কতটি এবং কি কি। জাইলেমের উপাদান কতটি এবং কি কি? জাইলেমের উপাদান হচ্ছে জাইলেমের উপাদান হচ্ছে চারটি। জাইলেম কত প্রকার উপাদান নিয়ে গঠিত বা কয়টি উপাদান নিয়ে গঠিত? চারটি। ট্রাকিট, ট্রাকিয়া যেটাকে আমরা ভেসেল বলবো, ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। তাহলে আমাকে একটু বলতে পারবা, আমাকে একটু বলো তো আমরা জাইলেমের কতটি উপাদান পড়লাম? জাইলেমের কতটি উপাদান আমরা পড়লাম? আমাকে একটু বলো তো জাইলেমের কতটি উপাদান আমরা পড়লাম? বুঝতে পারছো আমরা জাইলেমের কতটি উপাদান পড়েছি? কেউ কি বলবা বুঝতে পেরেছো কিনা? আমরা জাইলেমের কতটি উপাদান পড়লাম? আমরা জাইলেমের কতটা উপাদান পড়লাম? কেউ কি বলতে পারবা? আমরা জাইলেমের 4টা উপাদান পড়লাম, ট্রাকিট, ফেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। ট্রাকিয়ার অপর নাম হচ্ছে ভেসেল। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে ট্রাকিডে চলে আসি। আমরা এখন ট্রাকিডের গঠনটা একটু পড়ার চেষ্টা করব। ট্রাকিড, আমি যে পিকচারটা দেখিয়েছি এটা হচ্ছে একটা ট্রাকিড। এটা হচ্ছে একটা ট্রাকিড। এই যে ট্রাকিডটা এরকম। ট্রাকিডটা প্রথমে দেখো আমরা যে ট্রাকিডটা আঁকিয়েছি, কি এটা হচ্ছে ট্রাকিড। এই যে ট্রাকিডটা আমরা দেখতে পাচ্ছি, ট্রাকিডটা হচ্ছে এমন একটা কোষ যে কোষটা বেশ লম্বা এবং অনেক লম্বা হলে কিন্তু সেটা একটু সরুই দেখায় বা সরুই হয়। লম্বা জিনিস একটু চিকনি দেখায় অধিকাংশ ক্ষেত্রে। তো ট্রাকিডের এই ট্রাকিডটা ভীষণ লম্বা, অনেক লম্বা, এই জন্য একটু চিকন সরু। তো ট্রাকিডটা বেশ লম্বা, এটা লম্বা। এই যে ট্রাকিড বেশ লম্বা কোষ এবং প্রান্ত দুইটা। ভালো করে খেয়াল করো পিকচারটা, তুমি যখন পড়বা তোমার ব্রেনের মধ্যে পিকচারে খুপড়িগুলো আছে না, খুপড়িটা আছে এটার মধ্যে তোমার এই ব্রেনের মধ্যে এইটার ছবি তুলে রাখবা, বুঝছো? হ্যাঁ, মানে তুমি কল্পনা করবা তোমার ছবি ভেসে উঠবে এবং তুমি এমনি পারবা, কি পারবা? এই যে এই চিত্রটা মনে আসবে, তখন তুমি এমনি চিত্র দেখে দেখে তুমি লিখতে পারবা। তাহলে এই ট্রাকিডটা হচ্ছে এমন একটা কোষ যেটা বেশ লম্বা এবং দুই প্রান্ত সরু এবং সুচালো। দেখেছো, সরু এবং কি সুচালো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। প্রাথমিক অবস্থায় কিন্তু এটার প্রাচীরটা পাতলাই থাকে, বুঝতে পেরেছো? প্রাথমিক অবস্থায় প্রাচীরটা কিন্তু পাতলাই থাকে, কিন্তু পরবর্তীতে দেখো প্রাচীরটা বেশ পুরু হয়ে গেছে। প্রাচীরটা বেশ কি হয়ে গেছে? পুরু হয়ে গেছে। এবং প্রাচীরটা পুরু হয়ে যাওয়ার ফলে এর ভিতরে যে গহ্বর আছে না, সেই গহ্বর গুলো কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে প্রাচীরটা যেহেতু পুরু, গহ্বর বন্ধ, তাহলে পানি খনিজ লবণের চলাচল কিভাবে হবে? এই যে পানি খনিজ লবণের চলাচলের জন্য এখানে কি থাকবে? এই যে এইদিকে কূপ থাকবে, এইদিকে কি থাকবে? কূপ থাকবে। আমরা কিন্তু এর আগের ক্লাসও দেখেছি, কূপ বা ছিদ্র থাকবে এবং জোর কূপ, পাশাপাশি কোষের মধ্যে ছিদ্র থাকবে, জোর কূপ থাকবে। এবং এই যে কূপের মাধ্যমে তোমার কি হবে? পানি খনিজ লবণ চলাচল করবে। কূপের মাধ্যমে পানি খনিজ লবণ কি হবে? চলাচল করবে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হতে পারে। এই যে প্রাচীর, এই প্রাচীরের যে পুরুত্ব, এই প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হতে পারে। এই প্রাচীরে তুমি বিভিন্ন রকমের নকশা দেখতে পাবা, যেমন বলয়ের মতন নকশা, বলয় গোল গোল বলয়, সর্পিল আকারে যে সাপের মতন, হ্যাঁ, সোপান আকারে যে মইয়ের মতন, জালের মতন, ঠিক আছে? এই বিভিন্ন নকশাগুলো দেখতে পাবা, ছোট ছোট কূপের মতো নকশাগুলো তুমি দেখতে পাবা। দেখো এই যে এইরকম জিনিস দেখতে পাবো স্যার।
তাহলে দেখেন এই যে দেখা যায় বোঝা যায় এই যে দেখো এই যে প্রাচীরে এই ধরনের বিভিন্ন নকশা দেখে কূপ টুপ দেখতে পাচ্ছ, জালের মতন দেখতে পাচ্ছ, এই যে সর্পিলাকা দেখতে পাচ্ছ, বলের মতন দেখতে পাচ্ছ, এই ধরনের নকশা দেখা যায়। কি পিকচারটা দেখে খুব সুন্দর লাগছে না, ভালো লাগছে না? এইরকম স্ট্রাকচারে কিন্তু এখানে আছে। এই যে বলের মতন, সর্পিলাকার, সাপের মতন, সাপ এই যে সাপ, এই যে বলয়ের মতন, এই যে এরকম রিং এর মতন দেখাবে, ঠিক আছে? সোপানাকার মানে ময়ের মতন, সোপানাকার মানে এই যে এরকম ময়ের মতন, ঠিক আছে? মই টাইপের। হ্যাঁ, জালিকাকার মানে জালের মতন, ঠিক আছে? এই ধরনের অংশ আমরা দেখতে পাবো। তাহলে এখন কথা হচ্ছে এদেরকে আমরা কোথায় কোথায় দেখতে পাই, এটা আমাদের এমসিকিউ এর জন্য পড়ে ফেলতে হবে। ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখতে পাওয়া যায়। এই তিনটা নাম মনে রাখার জন্য আমরা একটা শব্দ মনে রাখবো, ফান আ। ফাতে ফার্নবর্গীয়, নতে নগ্নবীজী, আর আতে হচ্ছে আবৃতবীজী। এই ফান আ মানে এই শব্দটা দিয়ে আমরা পড়বো যে ট্রাকিড এই ফানা মানে এই তিনটা উদ্ভিদে দেখতে পাওয়া যায়। কাজ অবভিয়াসলি কি করবে, কোষরসে পরিবহন করবে, বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে, কখনো কখনো এরা খাদ্য সঞ্চয় করে থাকে। তাহলে আমাদের ট্রাকিড পড়া শেষ, এইবার আমরা চলে আসবো ভেসেলে। ট্রাকিডের পরে আমরা কি চলে আসছি, ভেসেল। কি পড়ে চলে আসছি, ভেসেল। এই যে ভেসেল, ট্রাকিডের মতন কিন্তু ভেসেলের কোষগুলো এতটাও লম্বা না। ট্রাকিডের মতন ভেসেলের কোষগুলো অতটাও লম্বা না, এরা একটু খাটো হবে এবং চোঙের মতন হবে। দেখো এই যে দুই প্রান্তটা কিন্তু একটু চোখা এবং এইটা একটা কোষ, এইটা একটা কোষ, ছোটখাটো কোষ এবং মোটা, ছোটখাটো এবং মোটা। তাহলে ভেসেলের কোষগুলো খাটো চোঙের মতন। কমাই দিব ব্রাইটনেস, তাই না? ঠিক আছে, ও ওই রুমে আছে, আমার রুমে আছে। তাহলে দেখো খেয়াল করো, ভেসেল কোষগুলো খাটো চোঙের মতন, এটা খাটো হবে, মোটা হবে, চোঙের মতন। এই যে দেখো চোঙের মতন চোখা, ঠিক আছে? কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়। আসলে কখন সজ্জিত হয়, মনে করো এই ভেসেল দিয়ে তো পানি পরিবাহিত হবে, তো এখন গাছটা অনেক লম্বা, তখন কি হয় জানো, এই একটার সাথে আরেকটার মাথা ফিউজড হয়ে যায়, হয়ে গলে গিয়ে কি হয়ে যায়, তোমার দুইটা মিলে একটা কোষের সৃষ্টি করলো, বা তিনটা মিলে একটা লম্বা নলের মতন সৃষ্টি করলো, চারটা মিলে একটা লম্বা নলের মতন সৃষ্টি করলো এবং পানি পরিবহন করবে এবং মাঝখানে একটা সরু পথের সৃষ্টি করবে। দেখো এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে। প্রথম অবস্থায় কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকবে, কিন্তু পরবর্তীতে প্রোটোপ্লাজম গুলো নষ্ট হয়ে যাবে, তার মানে পরিণত অবস্থায় এরা মৃত। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পরিণত অবস্থায় এরা কি হবে, মৃত হবে। তাহলে প্রথমটা কিন্তু জীবিত ছিল, বাট এরা কিন্তু পরিণত অবস্থায় অবভিয়াসলি মৃত। এবং ভেসেলের প্রাচীরেও ট্রাকিডের মতন বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। কি রূপ? এই যে এই ধরনের রূপ, এই যে বলের মতো রূপ, সর্পিলাকার সাপের মতো রূপ, বুঝতেই পারছো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সোপানাকার রূপ, হ্যাঁ, জালের মতন, বলয়, ছোট ছোট ছিদ্র, বলয় না, ছিদ্র, কূপ, বিভিন্ন রকমের রূপ কিন্তু আমরা দেখতে পাবো। আর ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। যদি বড় গাছ হয় তাহলে ভেসেল আরো অনেক বেশি কি হবে, একটার মাথা একটা যুক্ত হয়ে আরো বেশি লম্বা হবে। কোথায় কোথায় এদেরকে দেখতে পাবো আমরা একটু খেয়াল করি। প্রধানত আবৃতবীজী উদ্ভিদ বা গুপ্তবীজী উদ্ভিদে আমরা এটাকে দেখতে পাবো। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে দেখতে পাওয়া যাবে না, কিন্তু নগ্নবীজীর মধ্যে একটা উদ্ভিদ আছে, এটা উন্নত, এটার নাম হচ্ছে নিটাম। প্রাথমিক পর্যায়ে এখানে ভেসেল থাকে, তাহলে ভেসেল কিন্তু থাকবে আবৃতবীজী উদ্ভিদে। কোন উদ্ভিদে? আবৃতবীজী উদ্ভিদে। ভেসেল কিন্তু আবৃতবীজী উদ্ভিদে থাকবে, ভেসেল নগ্নবীজী উদ্ভিদে থাকবে না। ব্যতিক্রম কোন নগ্নবীজী উদ্ভিদ? নিটাম। ব্যতিক্রম কোন নগ্নবীজী উদ্ভিদ? নিটাম। কাজ পানি, খনিজ লবণ পরিবহন করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তাহলে এখন আমাকে একটু বলতে পারবা ট্রাকিড আর ভেসেলের মধ্যে মিল আর অমিল কোথায়? বেশ কিছু জায়গায় মিল আছে, বেশ কিছু জায়গায় কিন্তু অমিল আছে। হ্যাঁ, একটা লম্বা আর একটা লম্বা কম, একটা মোটা আর একটা হচ্ছে সরু, ঠিক আছে? একটা তোমার দুই প্রান্ত সরু আর একটা হচ্ছে তীর্যক, চোখা। তারপরে কি বললাম, মানে মিল অমিল গুলো। হ্যাঁ, আবার মিল কি কি আছে, দুইটার প্রাচীরে কিন্তু একই ধরনের নকশা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো কিছু মিল এবং কিছু অমিল আছে, খুব ভালো করে কিন্তু
পড়ে ফেলতে হবে। এবার জাইলেম প্যারেনকাইমাতে আমরা চলে আসি। জাইলেম প্যারেনকাইমা মানে হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ এবং এদেরকে আমরা কি বলবো, উড প্যারেনকাইমা। প্যারেনকাইমার বৈশিষ্ট্য তো আমরা পড়েছি এর আগের ক্লাসে। কি পড়েছি বলতো, এর আগের ক্লাসে পড়েছি। জাইলেম প্যারেনকাইমাকে আমরা উড প্যারেনকাইমা বলবো, বিকজ জাইলেমের অপর নাম হচ্ছে উড। তাহলে জাইলেম প্যারেনকাইমাকে আমরা কি বলবো, উড প্যারেনকাইমা। এবং এখানে প্যারেনকাইমার যাবতীয় বৈশিষ্ট্য থাকবে, কোষের মধ্যে একেবারে প্রোটোপ্লাজমে ভরা থাকবে, কোষগুলো সজীব থাকবে, আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, দেখতে পাচ্ছ তো, ভ্যাকিউল পাবো। প্রথম অবস্থায় কোষের মধ্যে কোষ প্রাচীর কি দেখতে পাবো, প্রথম অবস্থায় কোষের মধ্যে কোষ প্রাচীর কিন্তু পাতলা দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে কোষ প্রাচীরটা কি হবে, ধীরে ধীরে কোষ প্রাচীরটা পুরু হবে। এই যে ধীরে ধীরে কোষ প্রাচীরটা কি হবে, পুরু হতে থাকবে। ভালো করে খেয়াল করবো। এবং এদের কাজও পানি এবং খনিজ লবণ পরিবহন করা। তাহলে প্যারেনকাইমা যাবতীয় বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। যেহেতু জাইলেমের অপর নাম কাঠ, তাই এটাকে আমরা কি বলছি, উড প্যারেনকাইমা। প্রাচীরটা প্রথমে পাতলা থাকে, পরে পুরু হয়ে যায়। ভালো করে খেয়াল করবা, প্রাচীরটা প্রথমে পাতলা থাকে, পরে কি হয়ে যায়, পুরু হয়ে যায়। এটার কাজ হচ্ছে পানি খনিজ লবণ পরিবহন করা। জাইলেম ফাইবার, এটা কিন্তু অনেকটা প্রথমটার মতন, ট্রাকিডের মতন, বেশ লম্বা এবং দেখো দুই প্রান্ত কিন্তু বেশ সরু। তাহলে এইটার নাম হচ্ছে জাইলেম ফাইবার, তাই এটাকে আমরা কি বলবো, উড ফাইবার। জাইলেম মানে হচ্ছে উড, তাহলে এটার নাম হচ্ছে উড ফাইবার। তাহলে বলো তো জাইলেম ফাইবারের অপর নাম কি ফাইবার, উড ফাইবার। ভালো করে খেয়াল করবা, যেহেতু এখানে ফাইবার শব্দটা আছে তোমাকে বুঝতে হবে এইটা স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য বহন করে। কার বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমা। তাহলে এদেরও কোষগুলো লম্বা এবং দুই প্রান্ত সরু, দেখেছো দুই প্রান্ত কিন্তু সরু। এদের কিন্তু প্রথম অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও পরবর্তীতে থাকে না। তার মানে প্রোটোপ্লাজম থাকে না মানে এরাও পরবর্তীতে মৃত। তাহলে খেয়াল করো 2 আর 4 হচ্ছে মৃত, 1 আর 3 হচ্ছে জীবিত, 1 আর 3 হচ্ছে জীবিত। কোথায় কোথায় পাওয়া যাবে, এটা সুন্দর করে এমসিকিউ পড়বা। দ্বিবীজপত্রী উদ্ভিদে পাওয়া যাবে। এটার কাজ কি, অবভিয়াসলি পানি খনিজ লবণ পরিবহন করে সবার কাজ, খাদ্য সঞ্চয় করতে পারে প্রয়োজন, এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে প্রধান কাজ। তাহলে জাইলেম আমরা কি, জাইলেমের উপাদানগুলো কি, জাইলেমের প্রকারভেদ কি, আমরা এতক্ষণ সবগুলো পড়ে ফেলেছি। আশা করছি তোমাদের জাইলেম নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের কিন্তু জাইলেম পড়াটা শেষ। আমাকে এখন একটু বলো যে জাইলেম তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, জাইলেম সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আমাদের কিন্তু জাইলেম পড়া শেষ হয়ে গেছে। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফ্লোয়েম পড়বো। আমরা এখন কি পড়বো, ফ্লোয়েম পড়বো। আমাদের জাইলেম পড়া শেষ হয়ে গেছে, আমরা এখন একটু ফ্লোয়েম পড়বো। তাহলে ফ্লোয়েমও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষাতে হয় প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা থেকে প্রশ্ন আসবে, অথবা জাইলেম আর ফ্লোয়েম থেকে। আজকের ভিডিওটা যারা দেখছো তারা অবভিয়াসলি এর আগের ভিডিওটা দেখে রাখবা, মানে 13 নাম্বার ক্লাসটা অবভিয়াসলি দেখবা। তাহলে তুমি এই দুইটা ক্লাস করলে 100% তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবেই ইনশাআল্লাহ, কমন পাবেই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি ফ্লোয়েম কি। আমরা জানি যে ফ্লোয়েম হচ্ছে এক ধরনের জটিল, ফ্লোয়েমও এক ধরনের জটিল টিস্যু। জাইলেম যেমন জটিল ছিল, ফ্লোয়েমও কিন্তু জটিল। বা জাইলেম কি করে, পানি খনিজ লবণ পরিবহন করে, আর এটা কি করে, খাদ্য পরিবহন করে। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি, পাতায় উৎপন্ন খাদ্যের পরিবহন যে টিস্যু করে থাকে, যে জটিল টিস্যু করে থাকে, তাকে আমরা কি বলছি, ফ্লোয়েম টিস্যু বলছি। তাকে কি বলছে, ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যুর উপাদানগুলো কি কি, 4টা উপাদান আছে, সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার। তাহলে আমাকে একটু বলতে পারবা, পরীক্ষাতে যদি এমসিকিউ আসে জাইলেমের উপাদানগুলো কি কি, পারবা তো? আর যদি এসে ফ্লোয়েমের উপাদানগুলো কি কি, আশা করছি তাহলেও পারবা। গুলায় ফেলো না জানো, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। আমরা চলে আসি ফ্লোয়েমের মধ্যে কি কি আছে। ফ্লোয়েমের মধ্যে কি কি আছে আমরা একটু আগে বললাম, ফ্লোয়েমের মধ্যে 4টা উপাদান আছে। প্রথম উপাদানটা হচ্ছে সিভ নল। তাহলে প্রথম উপাদানটা হচ্ছে সিভ নল। দেখো প্রথম উপাদানটা হচ্ছে সিভ নল, এবং এই সিভ যে নল আমরা বলছি সেটা সিভ নল, আসলে সিভ কোষগুলো মিলে কিন্তু সিভ নল গঠন করে। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ ধরনের কোষ। কোনটা, কোনটা বিশেষ ধরনের কোষ, এই যে এইটা, এটা হচ্ছে বিশেষ ধরনের কোষ। এই যে এইটা, এই যে এটা একটা সিভ কোষ, এটা আরেকটা সিভ কোষ, এটা আরেকটা সিভ কোষ,
অনেকগুলো সিপ কোষ কিন্তু এখানে আছে এবং কোষগুলো একটু লম্বাটে হয়ে থাকে, বেশ লম্বা পাতলা প্রাচীরযুক্ত এবং এরা কিন্তু জীবিত। খেয়াল করে দেখো, এরা একটা কোষের সাথে আরেকটা কোষ লম্বা লম্বি ভাবে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? লম্বা লম্বি ভাবে যুক্ত হবে। এবং যখন একটা কোষের সাথে আরেকটা কোষ যুক্ত হবে, যেখানে যুক্ত হয় সেইখানে তৈরি হয় সেই আশ্চর্য জিনিস। কি জিনিস? সিপ প্লেট। প্লেট মানে চাকার মতন, চাকতির মতন প্লেট। সিপ চালনি, চালনি বাবা মায়েরা ইয়ে করে না, চালনি দিয়ে রুটির ওই যে ময়দা বা আটা চালে না, তারপরে হচ্ছে মানে ছাকনি টাইপের মানে যেখানে ছোট ছোট ছিদ্র থাকবে। সিপ মানে হচ্ছে ছিদ্রযুক্ত অংশ। হ্যাঁ, তো এই যে ছোট ছোট দেখো ছিদ্র আছে, দেখছো? খেয়াল করছো যে সুন্দর ছোট ছোট ছিদ্র আছে। তো এখন এই যে সিপ প্লেট তৈরি করে, সিপ প্লেট মানে হচ্ছে ছিদ্রযুক্ত প্লেট তৈরি করে চালনির মতন। এবং এই একটার পরে আরেকটা কোষ সুন্দর করে যুক্ত হয়ে তোমার লম্বা একটা নলের তৈরি করে, যেটাকে আমরা কি নাম দিচ্ছি? সিপ নল। এবং মাঝখানের অংশটা ফাঁকা হয়ে যায়, নলের মতন হয়ে যায়, এবং এই নল দিয়েই এই এক কোষ থেকে খাদ্য আরেক কোষে চলে যাচ্ছে, এক কোষ থেকে আরেক কোষে চলে যাচ্ছে। খাবার প্রয়োজন উপরে যাচ্ছে, খাবার প্রয়োজনে আবার নিচেও আসছে। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। কোষে যে খাদ্যটা তৈরি হচ্ছে না ক্লোরোপ্লাস্টে, সেখান থেকে খাদ্যটা চলে আসবে কোথায়? সেখান থেকে খাদ্যটা চলে আসবে এই যে সিপ কোষে চলে আসবে। এই যেটা সিপ নল তৈরি করবে, তারপর সেটা খাবারটাকে উপরে নিচে ডানে বামে বিভিন্ন জায়গাতে কি করবে? পরিবহন করবে। বিভিন্ন জায়গাতে কি করবে? পরিবহন করবে। এবং এই যে সিপ প্লেট, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ফ্লোয়েমে। এটা পাওয়া যায় কোথায়? ফ্লোয়েমে। এই যে দেখো, এই কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর আরেকটি সুন্দরভাবে সজ্জিত হয়ে সিপ টিউব তৈরি করবে। এই কোষগুলো চালুরির মতন ছিদ্রযুক্ত সিপ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। ঠিক আছে, আলাদা থাকবে, সুন্দরভাবে আলাদা থাকবে। আমরা কিন্তু দেখে বুঝতে পারছি, এটা একটা সিপ কোষ, এটা একটা সিপ কোষ, এটা একটা সিপ কোষ, এবং এক একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে এবং মাঝখানে একটা চালনির মতন সিপ প্লেট আছে। এবং এই প্লেট দিয়ে খাদ্যটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে বা উপর থেকে নিচের দিকেও প্রয়োজনে আসতে পারছে। ওকে, সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে, প্রোটোপ্লাজমটা প্রাচীর ঘেঁষে থাকে মানে প্রোটোপ্লাজমটা এই যে পাশের দিকে চলে যায় বলে মাঝখানে একটা লম্বা নলের মতন পথ তৈরি হয়, যা পরিবহনের জন্য ফাঁকা একটা জায়গা সৃষ্টি করে ফেলে। হ্যাঁ, এদের প্রাচীর কিন্তু প্রথম অবস্থা পাতলাই থাকবে, কিন্তু পরবর্তীতে লিগলিন যুক্ত হয়ে কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। এবং খেয়াল করে দেখো, এখানে কিন্তু ছোট 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 কি দেখতে পাচ্ছ? ছিদ্র দেখতে পাচ্ছ, যা দিয়ে এক কোষ থেকে আরেক কোষে প্রয়োজনীয় খাদ্য কি হয়? পরিবাহিত হয়, যেতে আসতে পারে। ওকে, বাট পরিণত অবস্থায় এদের কোনো নিউক্লিয়াস থাকে না। এটা কিন্তু একটা এমসিকিউ। কোন কোষে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না? সিপ কোষে পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াস থাকবে না। এবং এই অংশটা আমরা পড়বো এমসিকিউ এর জন্য। কোন অংশটা? সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমের সঙ্গী কোষ ও সিগন্যাল থাকে। এটা আমরা এমসিকিউ এর জন্য পড়বো। কাজ আবার কি? কাজ পড়ানো লাগবে? কাজ তো পারবাই। খাদ্য পরিবহন করে। কি পরিবহন করে? খাদ্য পরিবহন করাই হচ্ছে এদের প্রধান কাজ। সঙ্গী কোষ, সঙ্গী হচ্ছে যে তোমার সাথে সঙ্গ দিবে, যে তোমার সাথে থাকবে সুখে দুঃখে বিপদে আপদে, তাকেই আমরা কি বলবো? সঙ্গী বলবো। তো ঠিক এই কোষেরও এরকম একটা সঙ্গী কোষ থাকে। প্রত্যেকটা সিপ কোষের সাথে একটা করে সঙ্গী কোষ থাকে। কি সুন্দর পারফেক্ট ব্যাপারটা, তাই না? একটা সিপ কোষ, একটা তার সাথে সঙ্গী কোষ থাকবে। তাহলে একটা সিপ কোষের সাথে কয়টা সঙ্গী কোষ থাকবে? আমাকে বলো। একটাই সঙ্গী কোষ থাকবে। এই যে এইটা হচ্ছে সিপ কোষের সাথে লেগে আছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ কিন্তু দেখো, খেয়াল করো, এই সঙ্গী কোষ হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। কি কোষ? এটা প্যারেনকাইমা জাতীয় কোষ। এবং দেখেছো, বেশ বড় কিন্তু কি দেখা যাচ্ছে? নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এই নিউক্লিয়াস দিয়েই সচরাচর মনে করা হয় যে এর তো নিউক্লিয়াস থাকে না, তাই এ কি করে? এই নিউক্লিয়াস দিয়ে যাবতীয় কাজগুলো সে কি করতে পারে? সম্পন্ন করতে পারে। এটা ধারণা করা হয়ে থাকে। এবং এই কোষেও প্রোটোপ্লাজম থাকে এবং এদের প্রাচীরটা কিন্তু দেখেছো বেশ পাতলা, বেশ কি পাতলা। তাহলে সঙ্গী কোষ কি? সঙ্গী কোষ কার সাথে অবস্থান করবে? সিপ কোষের সাথে অবস্থান করবে। একটা সিপ কোষে একটাই সঙ্গী থাকবে, পারফেক্ট একটা কম্বিনেশন, একটার সাথে একটা।
একটার সাথে একটা, অসংখ্য না, দুইটা তিনটা না, একটাই কিন্তু আঁকানোর সময় একটা সিপ কোষের সাথে একটাই তুমি সঙ্গী কোষ আঁকাবা। এই সঙ্গী কোষের মধ্যে ঘন ঘন সাইটোপ্লাজম থাকবে এবং বড় একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে এবং এই নিউক্লিয়াস দিয়ে এই সিপ কোষ বুদ্ধি করে প্রয়োজনে কিছু কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এটা কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায় না সুন্দর করে পড়ে ফেলতে হবে। ফার্ন ও নগ্নবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। কাদের নেই? সঙ্গী কোষ। এইটা আমরা এমসিকিউ পড়ে ফেলবো। এইবার আমরা চলে আসব কি ফ্লোয়েম প্যারেনকাইমা। এখানে কিন্তু পিকচারে দেওয়া নাই। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা কি? ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। কি জাতীয় কোষ? প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষ, তার মানে এদেরও নিউক্লিয়াস থাকবে এবং এদের ঘন সাইটোপ্লাজম থাকবে। প্যারেনকাইমা কোষের যাবতীয় বৈশিষ্ট্য এদের মধ্যে অবস্থান করবে। তার মানে এদের প্রাচীরটা হবে পাতলাযুক্ত এবং প্রোটোপ্লাজম পূর্ণ, মানে জীবিত এরা। এবং এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং পরিবহনে সাহায্য করা। এটা দেখো ফার্ন জাতীয় উদ্ভিদ এদেরকে পাবো, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে পাওয়া যাবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করবা। কিন্তু কোথায় পাওয়া যায় না? একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এইটা কিন্তু রে ভাই, এইটুকু কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। না পড়লে কোনো গতি নাই, কোনো উপায় নাই। ভাই রে ভাই, বুঝতে পারছো বিষয়টা? এমসিকিউ এর জন্য এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ কিন্তু কঠিন লাগবে একটু, কোনো করার কিচ্ছু নাই, তুমি বুঝতে পারলে এমনি মুখস্থ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নাই, তোমাকে বারবার করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং এখান থেকে এমসিকিউ 100% আসবেই। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে একেবারে ফাইবারের মতন, সুতার মতন কোষ, সুতার মতন কোষ। হ্যাঁ, এটা স্ক্লেরেনকাইমা জাতীয়, তার মানে এটা হচ্ছে অবশ্যই মৃত হবে, বেশ লম্বা দীর্ঘ, প্রান্ত পরস্পরের সাথে সুন্দরভাবে যুক্ত থাকে। যেমন এদেরকে আমরা পেতে পারি পাটে, যেটাকে আমরা কি বলি? বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার, তাহলে পাটে পেলে সেটাকে আমরা কি বলছি? বাস্ট ফাইবার। কোথায় পাটে পেলে কি বলো? বাস্ট ফাইবার। যেহেতু এদের প্রাচীরটা প্রথম অবস্থায় পাতলা কিন্তু পরে পুরু হয়ে যায়, এই যে পুরু হয়ে গেছে, তাই অবশ্যই প্রাচীরে, প্রাচীরে কি দেখা যাবে? ছিদ্র দেখা যাবে। প্রাচীরে ছিদ্র দেখা যাবে, কূপ, যে কূপের মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে এদের যোগাযোগ রক্ষা হবে এবং খাদ্যটা উপর থেকে নিচে, নিচ থেকে ডানে বামে পরিবাহিত হতে সুবিধা হবে। তো দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের পড়া শেষ করে ফেলেছি। এতক্ষণ যারা তোমরা ক্লাসে ছিলে বা যারা ক্লাসটা করবে বা এতক্ষণ যারা ক্লাসটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার বিশ্বাস এই ক্লাসটা তুমি যদি মন দিয়ে করো, তোমার জাইলেম ফ্লোয়েম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা জাইলেম আর ফ্লোয়েম, এটা হচ্ছে এক ধরনের জটিল টিস্যু, ভাস্কুলার টিস্যু বলা হয় এবং এটাকে ভাস্কুলার বান্ডল তৈরি করে। আমরা জাইলেমের উপাদানগুলো পড়বো সুন্দর করে, ফ্লোয়েমের উপাদানগুলো পড়বো সুন্দর, একটু নাম টাম পড়বো, তাহলেই হয়ে যাবে। একটু টেকনিক করে তোমাকে পড়তে হবে। যেমন দেখো, যদি জাইলেম ফাইবার অথবা ফ্লোয়েম ফাইবার থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা অবশ্যই স্ক্লেরেনকাইমা জাতীয়, তাই না? কারণ স্ক্লেরেনকাইমাকে কিন্তু ফাইবার এবং স্ক্লেরাইডে ভাগ করা হয়েছে। তুমি এখন যদি স্ক্লেরেনকাইমা সম্পর্কে ধারণা না রাখো তুমি কিন্তু বুঝতে পারবে না। তার মানে তোমাকে আগে ওই ক্লাসটা করতে হবে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তারপরে কিন্তু তোমাকে আজকের ক্লাসটা করতে হবে। তুমি ঠুসঠাস করে গত দিনের ক্লাসটা করনি, কিন্তু আজকের ক্লাসটা করছো। ক্লাসে প্যারেনকাইমা কি জিনিস বুঝতে একটু কষ্ট হতেই পারে, তাহলে তুমি আগের ক্লাসটা করবা, তারপরে এই ক্লাসটা, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে ফাইবার থাকলে বুঝতে হবে এইটা স্ক্লেরেনকাইমা জাতীয়, আর স্ক্লেরেনকাইমা জাতীয় কোষগুলো মানে মৃত, কোষ প্রাচীর পুরু হবে এবং ছিদ্র থাকবে। যদি বলা হয় জাইলেম প্যারেনকাইমা অথবা জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা, তার আগে জাইলেম হতে পারে অথবা মানে ফ্লোয়েম হতে পারে। ফ্লোয়েমের প্যারেনকাইমা হোক আর জাইলেমের প্যারেনকাইমা হোক, এদের বৈশিষ্ট্য কিন্তু প্যারেনকাইমার মতো। সাইটোপ্লাজম ঘন থাকবে, নিউক্লিয়াস বড় স্পষ্ট থাকবে এবং কোষ প্রাচীরটা পাতলা থাকবে, পরে পুরু হলেও হতে পারে। তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না, থাকবে না। কোন ক্লাসের ওপর? এই জটিল টিস্যুর ওপর আর কোনো জটিলতা থাকবে না ইনশাআল্লাহ। প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রোটো মানে এটা আগে তৈরি হবে, এটা সরু গর্তযুক্ত,
আর মেটাজাইলেম মানে এটা পরে তৈরি হবে এবং এটা পরিণত হবে, এটা মোটা হয়ে যাবে। তো এই বিষয়গুলো ছিল আজকের ক্লাসে। তাহলে আজকের ক্লাসটা খুব ভালো করে দেখো, এবং আমাদের এই ক্লাসটা কিন্তু ইউটিউব চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আয়শা বায়োলজি পলাশ কেমিস্ট্রি, এখানে তুমি এসএসসি 26 হলে টুক করে চলে যাবা 26-এর প্লেলিস্টে, 27 হলে টুক করে চলে যাবা 27-এর প্লেলিস্টে। ভিডিওগুলো সুন্দর করে রেকর্ডেড তোমাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে সোনারা, একটু সুন্দর করে ভালো করে ভিডিওগুলো দেখবা, একটু লাইক কমেন্ট করবা, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিবা। এই তো তোমাদের কাছে তো আর কিচ্ছু চাই না। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবা, তোমাদের জন্য দোয়া থাকবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।